কারো কাছে থাকে আমরা দেখো আর কি প্রিভেনশনের পর আছে ডিজিজ স্প্রেড থ্রু ফুড ড্রিঙ্ক এন্ড পুয়ার হাইজিন ডিজিজ স্প্রেড থ্রু ফুড ড্রিঙ্ক এন্ড পুয়ার হাইজিন খাবার পানি এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে যে সমস্ত রোগ সংক্রামিত হয় ওকে এই কথা শোনা যাচ্ছে আমার জি স্যার আচ্ছা আমরা স্লাইড শেয়ারে যাই কতজন আসছে 26 এখনকার ক্লাসগুলি তোমরা সবাইকে বলে দিও এগুলি অ্যাটেন্ড করতে যেহেতু টপিকগুলি নতুন সুতরাং একবার না শুনলে পরে মনে থাকবে না ইম্পর্টেন্ট ক্লাস জি স্যার তোমরা চেষ্টা করে বলে দিও সূচনা হ্যাঁ সবাইকে যে তোমরা কষ্ট করে ক্লাসগুলো থাকো কেন ডিজিজগুলি তোমাদের তো ডিজিজ কোন সাবজেক্টে ডিজিজ কন্ডিশন পড়ায় ফিজিওলজিতে পড়ে না ফিজিওলজিতে পড়া হলো ফুড না ফুড রিলেটেড ডিজিজ গুলা তাও আছে আমাদের এখানে মেটাবলিক ডিজিজ আমরা লেসন 6 পর্যন্ত পড়ছিলাম তাই না লেসন 6 এ আমরা কিছু মিসেলেনিয়াস টার্ম যেগুলি আমাদের মাঝে মাঝে আসে সেটা আমরা পড়ছিলাম আজকে আমরা শুরু করব লেসন 7 স্যার অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয় নাই ওই যে লেসন 7 এর অ্যাসাইনমেন্ট গুলি দেনি তাই না না সরি লেসন 6 এর তাই না জি স্যার লেসন 5 পর্যন্ত কি অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল জি স্যার দিছিলেন স্যার এই যে দেখি এই যে লেসন 5 লেসন 5 দেওয়া ছিল লেসন 5 পর্যন্ত দেওয়া ছিল তাই না এই যে জি স্যার লেসন 5 পর্যন্ত দেওয়া হয়েছিল স্যার 6 থেকে দেওয়া হয়নি 6 এর আচ্ছা 6টা আমরা একটু পরে দিই 6টা হচ্ছে কি আমাদের মিসসেলেনিয়াস একটা লেসন করছিলাম বিভিন্ন জায়গা থেকে টোকা টাকা আর কি যেগুলি আনকমন আসে ওটা আমরা 6টা একটু রাখি প্রশ্নগুলো আমি তৈরি করি নাই 7টা আজকে শুরু করি 6 এর প্রশ্নগুলো আমি দিয়ে দিব আমাদের একটা ক্লাস কবে আছে নেক্সট আচ্ছা আমরা লাস্ট ক্লাস সোমবার করলাম খেয়াল আছে তোমাদের কত সোমবারে স্যার গত বুধবারে হ্যাঁ সোমবারে কেন জানি ক্লাস করি নাই তোমাদের কি জানি ছিল মনে হয় না জি স্যার কেন যে করিনি ভুলে গেছি ওই স্যার ব্যাচ ডে ছিল তোমাদের কি ডে জানি ছিল একটা তাই না ব্যাচ ডে স্যার ব্যাচ ডে ওই 10 তারিখে ছিল সোমবারে না জি স্যার 15 তারিখ স্যার 15 তারিখ হ্যাঁ 15 তারিখ স্যার 15 তারিখ 16 17 18 আচ্ছা ঠিক আছে আমরা সোমবারে ক্লাস স্যার একটা কথা বলতাম ঠিক বলো স্যার আমাদের লেসন 6 এর কয়েকটা পেজ মানে এলোমেলো হয়ে গেছে আপনি 100 পেজ পর্যন্ত দেওয়ার পরে আবার 120 দিছিলেন কিন্তু মাঝে যে ওল্ড জার্ম থিওরি ওল্ড থিওরি এগুলো কয়েকটা টপিক ছিল যে আমাদের মানে আগে পড়াইছেন পরে তারপর এগুলো পড়াইছেন মানে পেজগুলো এলোমেলো হয়ে গেছে স্যার আপনি কাইন্ডলি যদি একটু আমাদের পিডিএফটা দিতেন তাহলে নোট খাতে তুলতে আমাদের সুবিধা হতো নাহলে সব এলোমেলো হয়ে গেছে আমরা তুলতে পারতেছি না অনেকেরই প্রবলেমটা হচ্ছে আমরা ফ্রেন্ডদের মধ্যে ডিসকাস করছি মানে সবাই বলতেছে প্রবলেম জি স্যার আসলে সত্যি কথা স্যার সব পেজ এই যে লেসন 6 আচ্ছা আমি লেসন 6 তোমাদেরকে সবগুলি একবার দেখাবো তোমরা আবার ছবি নিয়ে নিও এই যে আজকে না লেসন আচ্ছা নাও লেসন 6টা নাও আগে ছবি নাও প্রথম থেকে নাও তাহলে 120টা পেজের কি ছবি নেওয়াটা স্যার একটু কষ্ট মানে কষ্ট বলতে কি আমাদের ছবি নেওয়াটা এতগুলো ছবি আটানোই তো মানে সমস্যা স্যার একটু দয়া করে আমাদের পিডিএফটা দিলে সুবিধা হয় স্যার তোমরা একটা কাজ করো লেসন 6টা যা নিছো সব ক্যান্সেল করে দাও সব ডিলিট করে ফেলো ঠিক আছে ডিলিট করে ফেলো আজকে রাতে 9:30টার সময় আমি লেসন 6টা পুরো তোমাদের দিব যারা যারা নিবা রাতে 9:30টায় বসো হাফ এন আওয়ারের মধ্যে তোমরা নিয়ে নিতে পারবে রাতে 9:30টায় আমরা জুমে বসবো লেসন 6 এর সবগুলি স্লাইডে ছবি দেওয়ার জন্য তোমরা লেসন 6টা না যা যা নিছো সব ডিলিট করে দাও সব ডিলিট করে দাও স্যার পিডিএফ আজকে রাতে দেয় না হ্যাঁ স্যার কিন্তু পিডিএফ দেওয়া যায় না তাহলে সেটা প্রবলেম হয়ে যাবে তো আমাদের জন্য তো আমরা নোট খাতা কি করব আরে সব ঠিক হয়ে যাবে পিডিএফটা দিলে তো সবই দিতে পারি আমি তো দিচ্ছি না এখন দেওয়া বন্ধ রাখছি হ্যাঁ এখন তোমরা লেসন 6টা
স্যার delete এটা করে একটা দাও। রিকোয়েস্ট স্যার, আমাদের একটা রিকোয়েস্ট রাখেন স্যার, পিডিএফটা একটু দিয়ে দিলে ভালো হয় স্যার। আমি স্যার পিডিএফ বানাই স্যার দিব একটা ঠিক আছে। চ্যাপ্টারের পিডিএফ দেন স্যার, লেসন 6 No, এর শুধু। আমি বলি লেসন 6টা সব ডিলিট করে দাও। আজকে রাতে সোয়া 9টার সময় লেসন 6 নিয়ে বলবো, সব স্ন্যাপ নিবা এবং প্রশ্ন সহ দিয়ে দিব আজকে রাতে। স্যার তোমার ডিলিট পেজ করবো কিভাবে? আমরা তো খাতায় লিখে ফেলছি, খাতার পেজ কি ছিঁড়া ফালাই দেবো স্যার? আচ্ছা, ছিড়া লাগবে না, যারা যারা লেখছো তাদেরগুলি ওকে, ঠিক আছে, কেউ খাতার পৃষ্ঠা ছিল না। যারা যারা যে যেভাবে লেখছো লেসন 6 যে যেভাবে লেখছো ওইভাবে আমি অ্যাকসেপ্ট করে নিব, কোনো অসুবিধা নাই। স্যার আপনি হচ্ছে ক্লাসে যেভাবে পড়াইছেন ওইভাবেই হচ্ছে নোট খাতায় নোট করে ফেলছে, এখন যদি ভেরি গুড। আবার হয় তাহলে তো আমাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে যারা লিখে ফেলছি। শুনো, লেসন 6 যেভাবে লেখছো, ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক, এটি অ্যাকসেপ্ট করে নিলাম, কোনো অসুবিধা নাই, চিন্তা করো না। লেসন 6 যে যেভাবে স্যার লেখছো, আপনি যদি স্লাইড দিয়ে দেন তাহলে সমস্যা নেই, যদি নতুন কিছু অ্যাড থাকে ওগুলো আমরা পরে অ্যাড করে দিলে হবে না? দুইটা অপশন আমি দেই। যদি লেসন 6 এর স্লাইডগুলি আবার স্ক্রিনশট নিতে চাও আমাকে জানাইও, যে কোনো একদিন রাত্রে 9:15 পর বসবো, আধা ঘন্টা সব নিয়ে নেবে। এক, দ্বিতীয়ত লেসন 6 যারা লিখে ফেলছো যে যেভাবে লিখছো ওইভাবে অ্যাকসেপ্টেড। লেসন 6 এর ব্যাপারে কোনো রকম আমার কোনো কথা নাই, যে যেভাবে লিখছো কোনো অসুবিধা নাই। আমি কিছু নাড়াচাড়া করছি স্লাইড, বুঝছো, কোনো এটা নিয়ে চিন্তা করার, মাথা ঘামানোর, এটা নিয়ে দুশ্চিন্তা করা, ঘুম বাদ দেওয়ার কোনো কিছু নাই, কোনো অসুবিধা। খালি তোমরা যদি লেসন 6 এর স্ক্রিনশট আবার নিতে চাও আমাকে বলো, যেদিন বলবো ওই দিন রাত্রে 9:15 সময় বসবো, যা লাগে নিয়ে নেবো। আর লেসন 6 এর প্রশ্ন স্যার তাহলে আজকে নিয়ে নেই। স্যার আজকে তাহলে টাইম দেন তাহলে। ওকে ওকে, আজকে আজকে রাত্রে 9:15 তোমরা নিয়ে নিও, প্রশ্নগুলো পেয়ে যাবে লেসন 6 এর। জি আচ্ছা, স্যার, এখন একদম প্রশ্ন লেসন 7 সহ দিন। একেবারে সব সব লেসন 7 জি দেখা স্যার, যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আসো আসো আমরা যাই, দেখো তো কি কি পড়বো আমরা এখানে, বলো কি কি পড়বো, ডিজিজ গুলি কি কি আছে? ডায়রিয়া, কলেরা, হ্যাঁ। ফুড পয়জনিং, Yes. ডিসেন্ট্রি, ওর্ম, ওর মানে কি? ক্রিমি। কৃমি, কৃমি। আচ্ছা, এখন আমরা শুরু করলাম ডায়রিয়া। দেখি কতজন আছে, আরো 2 জন এসে গেছে। তোমরা আসছো হলো 33, ওকে, আউট অফ 60। এই সূচনা বলে দিও সবাইকে থাকতে। এই সূচনা তুমি পার্সেন্টেজ রাখতেছো তো? জি স্যার রাখতেছি। আচ্ছা, তাহলে ঠিক আছে। ডায়রিয়া দেখো, দেখছো ডায়রিয়া ছবি? এই যে ডায়রিয়া 2 জায়গা, একটা হলো মাঠে ঘাটে ওপেন ফিল্ড, আর একটা স্যানিটারি ল্যাট্রিন। এটা এক ধরনের ডায়রিয়া, খুব কষ্ট দিচ্ছে, যাওয়া আসা করতে করতে সে বিরক্ত হয়ে গেছে, খুব আরামে সুন্দরভাবে কমফোর্টেবলি। এই এখন আসলে ডায়রিয়ার সংজ্ঞা। Diarrhea may be defined as a passage of 3 or more loose or watery stool in 24 hours period. 24 ঘন্টায় 3 বা 3-এর অধিকবার নরম অথবা তরল মল ত্যাগ করাকে বলা হয় ডায়রিয়া। WHO ডেফিনেশন, কিন্তু এদিক সেদিক করা যাবে না। Diarrhea may be defined as the passage মানে নির্গমন করা of 3 or more loose নরম or watery তরল stool in 24 hours period. 24 ঘন্টায় 3 বা 3-এর অধিকবার নরম অথবা তরল মল নির্গত হওয়াকে বলা হয় ডায়রিয়া। ক্লাসিফিকেশন অফ ডায়রিয়া 3 ভাগে ভাগ করছে। একিউট ওয়াটারি ডায়রিয়া, একিউট মানে কি হঠাৎ শুরু হবে, পানির মতো তরল হবে। ইনভেসিভ ডায়রিয়া, যে ডায়রিয়ার জীবাণুগুলি অন্ত্রের ভিতরে ঢুকে পড়ে অন্ত্রে ক্ষতর সৃষ্টি করে এবং সেই ডায়রিয়া মলের সাথে রক্ত আসবে ক্ষতর সৃষ্টি করলে। পারসিস্টেন্ট ডায়রিয়া, যে ডায়রিয়া শুরু হবে ধীরে ধীরে এবং 14 দিনের বেশি স্থায়ী থাকবে তাকে বলে পারসিস্টেন্ট। তাহলে আমাদের ক্লাসিফিকেশন, একিউট ওয়াটারি ডায়রিয়া, diarrhea that begins acutely, lasts for less than 14 days and is marked by passage of frequent মানে ঘন ঘন loose নরম or watery stool without visible blood in the stool। হঠাৎ করে শুরু হবে, 14 দিনে কম স্থায়ী হবে এবং নরম অথবা তরল পায়খানা হবে, কিন্তু সেখানে দৃশ্যমান কোনো রক্ত থাকবে না সেই মলে। এটাকে বলা হয় acute watery diarrhea। acutely মানে হঠাৎ করে শুরু হবে, last for less than 14 days, 14 দিনে কম এটা স্থায়িত্ব হবে এবং marked by the passage of frequent ঘন ঘন, লুজ মানে নরম, ওয়াটার মানে তরল, স্টুল উইদাউট ভিজিবল মানে দৃশ্যমান, ব্লাড ইন দ্য স্টুল। হঠাৎ করে শুরু হবে, 14 দিনে কম স্থায়ী হবে এবং
ঘন ঘন, ফ্রিকোয়েন্ট মানে ঘন ঘন, নরম অথবা পানির মতো তরল মল ত্যাগ করবে, যে মলের মধ্যে দৃশ্যমান কোনো রক্ত থাকবে না। acute watery invasive ডায়রিয়া উইথ ভিজিবল ব্লাড ইন দ্য স্টুল, এই ডায়রিয়াতে মলের মধ্যে দৃশ্যমান ব্লাড বা রক্ত দেখা যাবে। পারসিস্টেন্ট মানে স্থায়ী ডায়রিয়া দ্যাট বিগিনস একিউটলি, শুরু হবে হঠাৎ, লাস্ট ফর 14 days or more, 14 দিন বা তার বেশি স্থায়ী হবে। দ্য এপিসোড, এই যে এপিসোড মানে কতবার গেল, এপিসোড মে বিগিন অ্যাজ ওয়াটারি ডায়রিয়া, অর্থাৎ শুরুটা, এপিসোড মানে শুরুটা হয়তো দেখা গেল তরল পানির মতো দিয়ে শুরু হলো, and then turned into invasive, তারপর আস্তে আস্তে রক্ত আসা শুরু হলো, or may begin as invasive diarrhea। এই পারসিস্টেন্টটা হলো হঠাৎ করে শুরু হবে, 14 দিন বা তার বেশি কাল স্থায়ী হবে, শুরুটা পানির মতো হইতে পারে, তারপরে ধীরে ধীরে দেখা যাবে মলের সাথে রক্ত আসতেছে, অথবা প্রথম থেকে রক্ত আসা শুরু হইতে পারে। এই যে ধরনের ডায়রিয়াকে বলা হয় পারসিস্টেন্ট ডায়রিয়া। ডায়রিয়া 3 রকম, একিউট ওয়াটারি ডায়রিয়া, হঠাৎ করে শুরু হবে, 14 দিনে কম স্থায়ী হবে, তরল অথবা নরম অথবা তরল মল ত্যাগ হবে এবং মলের সাথে কোনো রকম রক্ত থাকবে না। দিস ইজ একিউট ওয়াটারি ডায়রিয়া। ইনভেসিভ ডায়রিয়া, যে ডায়রিয়ার সাথে রক্ত উপস্থিত থাকবে, দৃশ্যমান ভিজিবল মানে দৃশ্যমান রক্ত থাকবে, তাকে বলে ইনভেসিভ ডায়রিয়া। পারসিস্টেন্ট ডায়রিয়া হঠাৎ করে শুরু হবে, 14 দিন বা তার বেশি কাল স্থায়ী হবে, শুরুটা পানির মতো পাতলা পায়খানা দিয়েও শুরু হইতে পারে, তারপর ধীরে ধীরে তার সাথে রক্ত আসবে, অথবা এমনও দেখা যেতে পারে শুরুটাই রক্ত দিয়ে শুরু হয়ে গেছে মলের সাথে, যে কোনো ভাবে ওয়াটারি হিসেবে শুরু হইতে পারে, পানির মতো দিয়ে শুরু হবে, পরে রক্ত আসা শুরু হবে, অথবা শুরু থেকেই মলের সাথে রক্ত থাকতে পারে। ক্লিয়ার? কোনো অসুবিধা নাই তো? এই ক্লাসিফিকেশন একিউট ওয়াটারি ডায়রিয়া, ইনভেসিভ ডায়রিয়া, পারসিস্টেন্ট ডায়রিয়া। 24 ঘন্টায় 3 বা 3-এর অধিকবার নরম অথবা তরল মলত্যাগ করাকে বলা হয় ডায়রিয়া। Diarrhea may be defined as the passage of 3 or more loose or watery stool in 24 hours period. 3 রকম, acute watery diarrhea, invasive diarrhea, persistent diarrhea। acute watery diarrhea শুরু হবে হঠাৎ করে, 14 দিনে কম স্থায়ী হবে, ঘন ঘন নরম অথবা তরল মলত্যাগ হবে, কিন্তু কোনো দৃশ্যমান রক্ত থাকবে না। ইনভেসিভ ডায়রিয়া, ডায়রিয়ার সাথে যখন রক্ত থাকবে তাকে বলে ইনভেসিভ। পারসিস্টেন্ট ডায়রিয়া হঠাৎ করে শুরু হবে, 14 দিন বা তার বেশি সময়কাল স্থায়ী হবে, শুরুটা পানির মতো তরল মলত্যাগ, পরে রক্ত আসতে পারে, অথবা রক্ত পায়খানা দিয়ে শুরু হইতে পারে। দিস ইজ কল্ড পারসিস্টেন্ট ডায়রিয়া। কোনো অসুবিধা আছে যেভাবে বুঝলাম? নো স্যার। কারণ, আচ্ছা কারণ, ডায়রিয়ার কারণ কি? ডায়রিয়ার কারণকে আমরা 2 ভাগে ভাগ করছি, একিউট ওয়াটারি ডায়রিয়ার কারণ আর ইনভেসিভ ডায়রিয়া। এই দুটা, ইনভেসিভটা পরে পারসিস্টেন্ট হয়ে যেতে পারে। হঠাৎ করে যে পায়খানা শুরু হবে তরল অথবা নরম 14 দিনের মধ্যে, কেন? ভাইরাস, ব্যাকটেরিয়া। কি ভাইরাস? রোটা ভাইরাস, তোমরা নাম শুনছো। নরওয়াক ভাইরাস আনকমন, আমাদের দেশে নাই, রোটা ভাইরাসটা আমাদের দেশে বেশি। রোটা ভাইরাস ডায়রিয়া কাদের বেশি হয় বলো তো, কে পারবা? কেউ জানো কি? রোটা ভাইরাস ডায়রিয়া কাদের বেশি হয়? বাচ্চাদের, ছোট বাচ্চাদের দেখবা সবুজ পায়খানা হয়। ছোট বাচ্চাদের 1 মাস 2 মাস 3 মাস 6 মাস বয়সে হঠাৎ করে পায়খানা শুরু করলো, সবুজ সবুজ পায়খানা, দ্যাট ইজ রোটা ভাইরাস ডায়রিয়া। নরওয়াক ভাইরাস আমাদের দেশে নাই। ব্যাকটেরিয়াটা আমাদের দেশে বেশি, ভিব্রিও কলেরি, এই জীবাণু দিয়ে হয়। এন্টেরোটক্সিজেনিক এস্কেরিশিয়া কোলাই, এটা দিয়ে হয়। সালমোনেলা, এন্টেরোপ্যাথোজেনিক এস্কেরিশিয়া কোলাই, এগুলি এইসব ব্যাকটেরিয়া। তার মধ্যে আমাদের দেশে কমন হলো ভিব্রিওটা বেশি, সালমোনেলা, এস্কেরিশিয়া, এই 3টেই বেশি আন্ডারলাইন করছি, বাকিগুলিও আছে, আন্ডারলাইনগুলি এগুলি কমন। ইনভেসিভ ডায়রিয়া কি দিয়ে হয়? এখানে কোনো ভাইরাস দিয়ে ইনভেসিভ ডায়রিয়া হয় না। একিউট ডায়রিয়া হয় ভাইরাস এবং ব্যাকটেরিয়া, ইনভেসিভ হবে ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া। ব্যাকটেরিয়া কি? শিগেলা, এন্টেরো ইনভেসিভ এস্কেরিশিয়া কোলাই, ক্যাম্পেলোব্যাক্টার জিজিওনি, সালমোনেলা, এন্টেরো হেমোরেজিক এস্কেরিশিয়া কোলাই। এই ব্যাকটেরিয়াগুলি দিয়ে যখন এই ব্যাকটেরিয়া দিয়ে যে ডায়রিয়া হবে, 14 দিন বা তার বেশি কাল স্থায়ী হবে, প্রথমে পানির মতো হইতে পারে, পরে রক্ত আসতে পারে, অথবা শুরু থেকে রক্ত আসা শুরু হতে পারে। প্রোটোজোয়া কি হয়? অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, জিয়ার্ডিয়া ল্যাবলিয়া, এগুলি হলো প্যারাসাইট বা প্রোটোজোয়ার নাম। ডায়রিয়ার কারণটাকে আমরা কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে। একিউট ওয়াটারি ডায়রিয়া, এটা ভাইরাস এবং ব্যাকটেরিয়া। ইনভেসিভ ডায়রিয়া ভাইরাস নাই, খেয়াল করো, ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া। দেখো ডায়রিয়া কিভাবে হয়। এই যে একটা খাল গেছে, খালের মধ্যে এখানে গোসল করতেছে, কাপড় দিতেছে, ময়লা পার এখান থেকে পানি নিয়ে খেতেছে, এইভাবে পানি মানে ডায়রিয়ার সূত্রপাত হয়। এই যে দেখো, এটা কি কিসের ছবি?
স্যার এটা একটা পুল। হ্যাঁ পুল, কি পুল? ভেরি গুড, পুল। স্যার সুইমিং পুল, নোংরা, পুরাই নোংরা। সুইমিং পুল বড় বড় 5 স্টার হোটেল টোটেল সব থাকে, অনেকের বাসায়ও থাকে, কিন্তু সুইমিং পুলে কি, সুইমিং পুলে যারা গোসল করে, তারা সুইমিং পুলে সুইম করে, তাদের শরীর থাকে অপরিষ্কার, নোংরা। অনেক সব বাচ্চারা সুইমিং পুলে গোসল করতে গিয়ে পেশাব পায়খানা করে দেয়, কিন্তু ছোট বাচ্চারা বুঝে না। তো আমরা যারা সুইমিং পুলে গোসল করি, অনেক সময় নাকে মুখে পানি চলে যায়, পেটে চলে যায়, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সুইমিং পুল সবসময় পরিষ্কার রাখতে হবে, এটা একটা উৎস, ডায়রিয়ার উৎস। আচ্ছা, এখন তাহলে আমরা ডায়রিয়া কি কি পড়লাম আগে দেখো। ডেফিনিশন, ক্লাসিফিকেশন, কজ, তিনটা গেল। এই তিনটা কারো কোনো অসুবিধা আছে বলো? নো স্যার। নো সোজা স্যার। সোজা আসলে একটু অসুবিধা, কষ্টটা মনে রাখে, একটু কষ্ট হবে তোমাদের। যদি তোমরা এই ব্যাকটেরিয়া ভাইরাসগুলির নাম আগে জেনে থাকো, তাহলে মনে রাখতে অসুবিধা নেই, আর নাহলে একটু কষ্ট হবে। আর বাকি এই দুটো তো সোজা। এখন আসো ইপিডেমিওলজিক্যাল ফিচার। ইপিডেমিওলজিতে তিনটা শব্দ আমরা জানি, এজেন্ট, আর এটা কি? এজেন্ট, হোস্ট আর এনভায়রনমেন্ট। ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। তাহলে এজেন্ট, ডায়রিয়ার এজেন্ট কি? আমরা কি পাইলাম? ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। তাই দেখো, আমরা ডায়রিয়া থেকে ভাইরাস পাইছি, ব্যাকটেরিয়া পাইছি, প্রোটোজোয়া। এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, মানে মূলত তিনটা এজেন্ট। তাহলে এজেন্ট তিনটা, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। হোস্ট কে? কার ডায়রিয়া হবে? স্যার হিউম্যান। মানুষের। Human, মানুষের। মানুষের, রাইট, আমাদের, আমার, তোমার, তারপরে আর যারা যারা আছে। কোন বয়সে হবে? এনি এজ। ডায়রিয়া কিন্তু কোনো বয়স সীমা নাই যে অত বয়স হলে হবে না, বুড়া হলে সবাই হবে। তবে কাদের বেশি হয়? ইনসিডেন্স ইজ হাইয়েস্ট 6 to 11 months when waning occurs. Waning occurs. আচ্ছা, সরি, আনারস খেলাম, ভিটামিন সি। আচ্ছা, হোস্ট মানুষের হবে, যে কোনো বয়স হইতে পারে, তবে কখন বেশি হবে, কখন বলো তো? কোন বয়সে? 6 থেকে 11 মাস। কেন বলো তো, কি লেখছে এরপরে? পড়ো, পরে কথাটা কি? হঠাৎ করে Factors. হচ্ছে ওদের নিউট্রিশনাল ফুড গুলো খাওয়ানো হয়, মানে হচ্ছে 6 মান্থ পর্যন্ত হচ্ছে মায়ের বুকের দুধ খাওয়ানো হয়, এরপর যখন খাবারের ইসের কারণে হতে পারে ওদের। এক্স্যাক্টলি, দিস ইজ কারেক্ট। ওয়েনিং মানে কি? 6 মাস পর্যন্ত কেবলমাত্র বুকের দুধ খাওয়াবো। 6 মাস পূর্ণ হলে বাচ্চাকে যখন আমরা বাইরের খাবার দেওয়া শুরু করি, চামচ, থালা ইত্যাদি ব্যবহার শুরু করি, ওগুলি যদি অপরিষ্কার থাকে, ঠিক মতো পরিষ্কার না করা হয়, তখন ডায়রিয়া হয়। এই জন্য দেখা গেছে এই সময় ডায়রিয়াটা বেশি হয়। আচ্ছা, 6 মাস পর্যন্ত কেবলমাত্র মায়ের বুকের দুধ খাওয়াবে, সংক্রমণের সুযোগ নাই। 6 মাস পর্যন্ত আমরা ওয়েনিং পড়ছি, খেয়াল আছে? ওয়েনিং, কলস্ট্রাম ওয়েনিং স্যার। পড়ছি না? জি স্যার। যখন 6 মাস জি, পূর্ণ স্যার। হলে, ইয়েস গুড, 6 মাস পূর্ণ হলে যখন আমরা বাচ্চাকে বুকের দুধের পাশাপাশি পরিপূরক ফুড দিব, ওই সময় আমরা থালা, চামচ, বাটি ইত্যাদি ব্যবহার শুরু করি বাচ্চার জন্য। বাচ্চার তো তখন ইমিউনিটি অতটা তৈরি হয় নাই, তখন যদি কোনো রোগ জীবাণু সংক্রমণ হয়, তার ডায়রিয়া হইতে পারে। এই জন্য যে কোনো বয়সে হইতে পারে, এই বয়সে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেশি। কারণ হলো তখন ওয়েনিং শুরু হয়। এছাড়া আর কি কি ফ্যাক্টরে ডায়রিয়া বেশি হয়? ফ্যাক্টরস ইনক্রিজিং সাসেপ্টেবিলিটি। কোন কোন কারণে ডায়রিয়া সাসেপ্টেবিলিটি মানে প্রবণতা, কোন কোন কারণে আমাদের ডায়রিয়া হওয়ার প্রবণতা বাড়ে? ফেলিং টু ব্রেস্ট ফিড, বাচ্চাকে শুরু থেকে যদি বুকের দুধ খাওয়াইতে না পারে, 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াইলে বাচ্চা ডায়রিয়া হওয়ার সুযোগ নাই, কারণ সে বাইরের কিছু খাচ্ছে না। কিন্তু মা অসুস্থ অথবা সন্তান জন্মদানের পর মা মারা গেছে, এসব কারণে যখন বাচ্চাকে বুকের দুধ থেকে বাচ্চা বঞ্চিত হয়, তখন ওই বাচ্চাকে আমরা বাইরের খাবার দিতে বাধ্য হই। তখন বোতলের দুধ, তারপরে বোতল, ফিডার, চুষ্নি এগুলি দিই, তখন তার ডায়রিয়া হতে পারে। আর কাদের হতে পারে? ম্যালনিউট্রিশন, যাদের পুষ্টিহীনতায় ভুগে। আরেকটা ইম্পর্টেন্ট কারণ মিজলস। দেখা গেছে আমরা মিজলস পর বা হামের পর বাচ্চাদের ডায়রিয়ার প্রবণতা বেশি। আর কখন হতে পারে? ল্যাক অফ পার্সোনাল হাইজিন, খাবার আগে হাত ধোয় না, খাবার পরিষ্কার রাখে না, খাবার মানে পার্সোনাল ব্যক্তিগত অপরিচ্ছন্ন স্বাস্থ্যকর থাকলে হাত না ধোয়া একটা বড় কারণ। আর একটু ফুড হ্যাবিট মানে কি? হোটেল রেস্তোরাঁয় খাওয়ার অভ্যাস বেশি, বার্গার, পিজা, তারপরে কি কি হাবিজাবি খায় না, গ্রিল ট্রিল, এই যে বাইরে খায়। বাইরে তুমি হোটেলে গেলে যতই থালা বাসন ধুয়ে দেখ, কোন পানিতে ধুইছে, যারা ধুইছে তারা কতটুকু পরিচ্ছন্নতা মেনটেন করতেছে, তাদের ডায়রিয়া আছে কিনা, তারা সাবান দিয়ে হাত ধুইছে কিনা আমরা জানি না। সুতরাং যতই আমাদের ফুড হ্যাবিট বাইরের হবে, ততই আমাদের ডায়রিয়া হওয়ার প্রবণতা বাড়বে।
তাহলে আমাদের হোস্ট মানুষের ডায়রিয়া হবে, যে কোনো বয়সে হতে পারে, 6 থেকে 11 মাসে বেশি হবে, কারণ এই সময় ওয়েনিং শুরু করি আমরা। এছাড়া আর কাদের ডায়রিয়া হতে পারে? যেসব বাচ্চাদের বুকের দুধ থেকে বঞ্চিত, যারা পুষ্টিহীনতায় ভুগে, যেসব বাচ্চারা হাম হয় তার পরবর্তী, আরো কাদের হইতে পারে যারা অপরিচ্ছন্ন থাকে শারীরিকভাবে, আর কাদের হতে পারে ফুড হ্যাবিট, খাদ্যাভ্যাস, যারা মানে হোটেল রেস্তোরাঁ বাইরে বেশি, অথবা পেয়ারা বড়ই কামরাঙ্গা খাচ্চা না ধুয়ে খেয়ে ফেললো, গাছের নিচে পড়লো, ওইখানে হয়তো মলত্যাগ করে চলে গেছে, শুকাই গেছে, ওইখানেই পড়ছে, ওটা খেয়ে ফেললো, ডায়রিয়া হতে পারে। পরিবেশ, কি পরিবেশে কখন ডায়রিয়া হয়, কোন ঋতুতে? ইন বাংলাদেশ প্রি মনসুন এন্ড পোস্ট মনসুন, বর্ষার আগে এবং বর্ষার পরে। ফুল বর্ষা যখন থাকে, পরিপূর্ণ বর্ষা বন্যা যখন থাকে, তখন ডায়রিয়া হয় না, কারণ তখন চারিদিকে পানি থই থই করে, ডায়রিয়ার জীবাণুগুলি পানিতে পাতলা ডাইলিউট হয়ে যায়। বন্যা পরবর্তী যখন পানি শুকিয়ে আসে, পানি কমে আসে, তখন জীবাণুগুলি কনসেন্ট্রেটেড হয়ে যায়, তখন ওই পানি পেটে গেলে একবারে অনেক জীবাণু পেটে চলে যায়, এই জন্য ওই সময় ডায়রিয়া। পোস্ট মনসুন, বর্ষা পরবর্তী, বর্ষা আগে হতে পারে, কিন্তু ফুল মনসুন যখন থাকে তখন চারিদিকে প্রচুর পানি থাকে, ডায়রিয়ার জীবাণুগুলি পানিতে ডাইলিউটেড হয়ে থাকে, তখন যদি আমরা 1 গ্লাস পানি খাই দেখা যাবে 1-2টা জীবাণু গেছে। বর্ষা পরবর্তী যখন পানি শুকিয়ে আসে, তখন যদি এক পানি খায় তখন অনেকগুলি জীবাণু একসাথে চলে যায়, কনসেন্ট্রেটেড হয়ে যায়। এছাড়া কখন ডায়রিয়া হতে পারে? ফ্যাক্টরস ফেভারিং ট্রান্সমিশন, মানে সংক্রমণ। কি কি বিষয়ে ডায়রিয়া সংক্রমণে সহায়ক? ময়েস্ট এন্ড ওয়ার্ম ক্লাইমেট, আর্দ্র এবং গরম আবহাওয়াতে ডায়রিয়া সংক্রমণ বেশি। ওভার ক্রাউডেড লিভিং কন্ডিশন, যেখানে জনবসতি ঘন। ল্যাক অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, যেখানে নিরাপদ খাবার পানির অভাব। ইমপ্রপার এক্সক্রিটা ডিসপোজাল, যেখানে মল নিষ্কাশন, অস্বাস্থ্যকর পরিবেশ, অস্বাস্থ্যকর ভাবে মল নিষ্কাশন করা হয়। আনহাইজেনিক হোম সারাউন্ডিং, যারা বাড়িঘর অপরিচ্ছন্ন নোংরা রাখে। ন্যাচারাল অর ম্যান মেড ডিজাস্টার, অথবা প্রাকৃতিক ডায়রিয়া হইতে পারে। তাহলে আমাদের 3টা জিনিস পড়লাম, ডায়রিয়ার ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। হোস্ট মানুষের কাদের বেশি হয়? যেসব বাচ্চারা বুকের দুধ বঞ্চিত, পুষ্টিহীন, বাচ্চাদের হাম পরবর্তী, আর কাদের? যারা অপরিষ্কার নোংরা থাকে এবং যাদের খাদ্যাভ্যাস খুব খারাপ। এবং প্রাকৃতিক এবং মানুষ সৃষ্ট দুর্যোগের পরে, যেমন বন্যা, টর্নেডো, ঘূর্ণিঝড় ইত্যাদির পরে ডায়রিয়া বেশি হয়। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, ন্যাচারাল হিস্ট্রি, এটা আমরা একটু পড়ি, ইপিডেমিতে এটাও পড়ি। ন্যাচারাল হিস্ট্রি, ডায়রিয়ার জীবাণুটা কোথায় থাকবে? রিজার্ভার অর সোর্স অফ ডায়রিয়ার জীবাণু বহন করে কারা? মানুষ। এনিমেলও করে। মানুষের মধ্যে কোনটা? ইকোলাই, ভিব্রিও কলেরি, শিগেলা, এন্টামিবা হিস্টোলাইটিকা, মানুষ এই জীবাণুগুলি বহন করে। আর প্রাণীর মধ্যে কি থাকে? কাম্পাইলোব্যাক্টার জিজোনি এন্ড সালমোনেলা। এরা হলো ধারণ করে ডায়রিয়ার জীবাণুগুলি, এরা বহন করে, এরা এদের থেকে সংক্রমিত হওয়ার ভয় থাকে। তাহলে মানুষ, রিজার্ভার মানে ধারণ করে কারা? সোর্স অফ ইনফেকশন, সংক্রমণের উৎসকে মানুষ। মানুষের মধ্যে কোনটা? ইকোলাই, ভিব্রিও কলেরি, সালমোনেলা, এন্টামিবা হিস্টোলাইটিকা। প্রাণীর মধ্যে কাম্পাইলোব্যাক্টার জিজোনি, সালমোনেলা। এখন এরা যে ধারণ করে, কিভাবে ছড়াবে? ফিক্যাল ওরাল রুট, এদের মলের স্যার সাহায্যে। এগুলোর ফুল ফর্ম লিখে দিলে ভালো হতো না? আচ্ছা, লিখে দেবো, ঠিক আছে, এই যে এই লিখে দেবো, অসুবিধা নাই, লিখে দেবো, লিখে দেবো, নেক্সট ক্লাসে দিয়ে দেবো এগুলি। আচ্ছা, কিভাবে ছড়ায়? ধরো মানুষ বা প্রাণী মলের সাথে এগুলি বেরিয়ে আসলো, এই জীবাণুগুলি বেরিয়ে আসলে এরা পানি বা খাদ্যর মধ্যে মিশে গেল, ওই সংক্রমিত পানি বা খাদ্য আমরা খেলাম, আমাদের পেটে যেতে পারে। অথবা এগুলি পানি খাদ্যের নাম ফোমাইট। ফোমাইট মানে কি কেউ জানো? ফোমাইট জড় বস্তু, যেমন খাতা, কলম, পেন্সিল, কাপড় চোপড়, গামছা, তয়লা, লুঙ্গি, শাড়ি, এগুলি সব এখন এখান থেকে ওই জড় বস্তুর মধ্যে লাগলো। এখন ধরো একজন মানুষ, তার শিগালা আছে জীবাণু, মলত্যাগ করার পর সাবান দিয়ে হাত ধুলো না, সে এসে একটা কলম দিয়ে লেখলো, কলমটা রেখে দিল, কলমের মধ্যে জীবাণু চলে গেল, আমি আবার সেই কলমটা ব্যবহার করলাম, আমার হাতে আসলো, আমার পেটে চলে গেল, এইভাবে সংক্রমিত হইতে পারে। এটাকে বলে ফিক্যাল ওরাল রুট। মল দিয়ে বেরোবে, মুখ দিয়ে ঢুকবে। ফিক্যাল মানে মল, ওরাল মানে মুখ, রুট মানে রাস্তা। এই মানুষ বা প্রাণীর মলের সাহায্যে জীবাণুগুলো বেরোবে
এবং কোনো না কোনো উপায়ে আমাদের মুখে ঢুকবে। কি উপায় ঢুকতে পারে? পানি যদি সংক্রামিত হয়, খাবার সংক্রামিত হয়, জড় বস্তুর মাধ্যমে, অথবা ডাইরেক্ট কন্ট্যাক্ট। একজন মলত্যাগ করলো, সাবান দিয়ে আমার সাথে হ্যান্ডশেক করলো, আমার হাতে চলে আসলো জীবাণু, ওইটা আমার পেটে চলে গেল, এইভাবেও কিন্তু সংক্রামিত হইতে পারে। ইনকিউবেশন পিরিয়ড, সুপ্তিকাল, মানে সুপ্তিকাল কি আমরা জানি? ইনকিউবেশন পিরিয়ড তো আমরা শিখছি, তাই না? শিখছি না? জি স্যার। একটা সংক্রামক রোগের রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করার পর থেকে ওই রোগের প্রথম লক্ষণ প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত সময়টাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তিকাল। এই সেশন শেষ হয়ে গেলে তোমরা আবার সাথে সাথে বসে পড়ো, আমাদের বেশিক্ষণ নাই, আমি আবার তাড়াতাড়ি দিয়ে দিব, তোমরা অ্যাড হয়ে যাও, দেরি করো না। এখন সবগুলি সুপ্তিকাল আমাদের মনে রাখা কঠিন। রোটা ভাইরাসে 1 থেকে 3 দিন, শিগেলার 1 থেকে 3 দিন, কলেরার কয়েক ঘন্টা থেকে 5 দিন। যেই কটা তোমরা মনে রাখতে পারো, আমি কয়েকটা দিয়ে দিলাম, এগুলি সুপ্তিকাল, যেই কটা মনে রাখতে পারো। স্যার আমাদের বলো, জি বলো। স্যার এই যে নিচের গুলা যে স্যার লাল করা, এগুলা কিছু দরকার নাই? খালি কোনটা নাই এটা খুঁজতেছো? না স্যার, মানে বললাম। মনে রাখতে পারলে আর একটা কালো করি, একটা দরকার আছে, সালমনেলাটা, এটা একটু খেয়াল রাখো, এটা একটু ইম্পর্টেন্ট। এই চারটা, রোটা, শিগেলা, ভিব্রিও কলির, সালমনেলা, এই চারটা মনে রাখার চেষ্টা করো, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা, এইটাও তো ইম্পর্টেন্ট। আর এটা বাদ দিলাম কেন? এই যে এটা হলো আমাশা, এটা হলো আমাশা। এখন আমরা যাই ক্লিনিক্যাল ফিচারটা, আমরা সেকেন্ড সেশনে পড়বো। আমরা ফার্স্ট সেশনে পড়াটা আরেকবার দেখি। ডায়রিয়ার সংজ্ঞা, যাচ্ছে না কেন? হ্যাঁ, ডায়রিয়ার সংজ্ঞা, ডায়রিয়া ক্লাসিফিকেশন পড়লাম, কারণ পড়লাম, ইপিডেমিক ফিচার্স, এজেন্ট, হোস্ট এন্ড এনভায়রনমেন্ট, আর ন্যাচারাল হিস্ট্রি, রিজার্ভার, কোথায় থাকে জীবাণু, মোড অফ ট্রান্সমিশন, কিসের মাধ্যমে সংক্রামিত হয়, আর ইনকিউবেশন পিরিয়ড। আমরা সেকেন্ড সেশনে ক্লিনিক্যাল ফিচারটা ধরবো। হ্যাঁ, ফার্স্ট সেশনে তো বুঝে গেছে আমি যেভাবে বলছি। জি স্যার। আচ্ছা, আর আর আরো 7 মিনিট আছে, চলে আগাই, 7 মিনিট আছে, অসুবিধা নেই। আচ্ছা, ডায়রিয়ার লক্ষণ উপসর্গ। ডায়রিয়া মানে পাতলা পায়খানা, তাহলে প্রথম লক্ষণই হবে পাতলা পায়খানা, নরম অথবা তরল মল। ভমিটিং, বমি থাকতে পারে, অনেক সময় নাও থাকে। অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা, ফিভার, জ্বর। আর থাকবে পানি স্বল্প, ডিহাইড্রেশন মানে কিন্তু পানি শূন্যতা বলি, আসলে সঠিক হবে পানি স্বল্পতা, সাইন্স অফ ডিহাইড্রেশন। এই পাতলা পায়খানা, বমি করলে পানি স্বল্পতা দেখা দেবে। তার লক্ষণ কি? থার্স্ট, পিপাসা, ড্রাই টাং, জিহ্বা শুকিয়ে যাবে, ডিক্রিজড স্কিন টার্জার, চামড়া কুঁচকে যাবে। টান দিলে চামড়া, এখন তোমাদের চামড়া চিমটি দিয়ে টান দিয়ে দেখো, ছেড়ে দাও, সাথে সাথে চামড়াটা তার আগের অবস্থায় ফিরে যাবে, সমান হয়ে যাবে। কিন্তু ডায়রিয়াতে পানি স্বল্পতা হইলে চিমটি দিয়ে যখন চামড়াটা টান দিবা, ছেড়ে দিলে দেখবা ভাঁজ হয়ে থাকবে, সহজে আগের অবস্থায় ফিরে যাবে না। এটাকে বলে ডিক্রিজড স্কিন টার্জার। সানকেন আই, চোখ গর্তে চলে যাবে। অলিগিউরিয়া, প্রস্রাব কমে যাবে, কারণ যেই পানি তরল পদার্থ প্রস্রাব তৈরি করতো, মল এবং বমি সাহায্যে সেটা বেরিয়ে গেছে। ডিপ্রেসড অ্যান্টেরিয়র ফন্টানেলিন ইনফ্যান্ট, ছোট বাচ্চাদের একবার মাথার তালু সামনের দিকটা নরম থাকে, কখনো দেখছো তোমরা? ছোট বাচ্চা 2 মাস 3 মাসে 4 মাসের বাচ্চার মাথার তালু দেখবা যে ওই জায়গাটা বসে গেছে, একেবারে এক্স্যাক্টলি দেখাবেন। ওই বাচ্চার ডায়রিয়া হলে ডিপ্রেসড, ওইটা গর্তে বসে গেছে। ইরিটেবল, ছোট বাচ্চারা বা বড় মানুষও ডায়রিয়া হলে মিজাজ খিটখিট হয়ে যাবে, খুব খালি অস্থির, চিল্লাচিল্লি করবে, কিছু খেতে চাবে না। তাহলে ডায়রিয়ার লক্ষণ কি? প্রথমে হলো নরম অথবা তরল পায়খানা, বমি, পেটে ব্যথা, জ্বর। আর থাকবে কি? পানি স্বল্পতার লক্ষণ। এগুলি কি কি ইম্পর্টেন্ট? থার্স্ট, খালি পানি খেতে যাবে, পিপাসা, ড্রাই টাং, জিহ্বা শুকিয়ে যাবে, ডিক্রিজ স্কিন টার্জার, চামড়া ইলাস্টিসিটি কমে যাবে আর কি। সানকেন আই, চোখ গর্তে চলে যাবে। অলিগিউরিয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাবে। ডিপ্রেসড মানে গর্ত হয়ে যাওয়া। অ্যান্টেরিয়র ফন্টানেলিন ইনফ্যান্ট, ছোট বাচ্চাদের মাথার তালু সামনের দিকটা গর্ত হয়ে বসে যাবে। ইরিটেবল, সবাই খিটখিটে মিজাজ হয়ে যাবে। এটা ক্লিনিক্যাল ফিচার অফ ডায়রিয়া। আচ্ছা, এই পর্যন্ত রাখি আমরা, আরো সময় আছে। প্রিভেনশন এন্ড কন্ট্রোল, ডায়রিয়া কিভাবে আমরা প্রতিরোধ এবং ভেরি ইম্পর্টেন্ট, ডায়রিয়ার প্রতিরোধের পয়েন্টগুলি আগে দেখো। প্রিভেনশনের ব্রেস্ট ফিডিং প্র্যাকটিস, ইমপ্রুভ ওয়েনিং প্র্যাকটিস,
use of safe drinking water, use of plenty of clean water for personal hygiene, hand washing, use of sanitary latrine, safe disposal of stool of infant and young, এবং immunization. আর কন্ট্রোল হলো early diagnosis of case, isolation of case, treatment of case, notification to the concerned health authority. আচ্ছা, এটা আমি একটু কালার করে দিই, হেডিং গুলি আগে মনে রাখতে হবে। প্রথম হলো ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং মানে বুকের দুধ খাওয়ানো, ওয়েনিং প্র্যাকটিস, আরে সরি কি দিলাম এতটা, হেডিং গুলি আগে ঠিক রাখতে হবে। ব্রেস্ট ফিডিং ইমপ্রুভ ওয়েনিং প্র্যাকটিস, না এটা তো অন্য কালার দিয়ে দিলাম। ইমপ্রুভ ওয়েনিং প্র্যাকটিস, ইউজ অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার। যদি বলে ডিসকাস তাহলে আমরা আলোচনা করব, আর যদি বলে লিস্ট তাহলে খালি পয়েন্টগুলি লিখবো পরীক্ষা মানে প্রশ্নের উপর ভিত্তি করে। যদি বলে ডিসকাস তাহলে আমাদের যা যা আছে এগুলো একটু বর্ণনা করতে হবে, এটা আমরা বর্ণনা করবো সেকেন্ড সেকশনে। আর যদি বলে লিস্ট তাহলে আমরা খালি নামগুলি লিখবো। এটা হলো প্রিভেনশন, আর কন্ট্রোল তো সব একই আছে, কন্ট্রোল একটা কোনো বর্ণনা নাই। আচ্ছা, এখন দেখো আমরা ডায়রিয়া প্রতিরোধে কি কি ব্যবস্থা নিব। ব্রেস্ট ফিডিং প্র্যাকটিস, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এটা আমরা জানি। Exclusively breastfed babies up to 6 months have fewer and less severe episode of diarrhea and a low risk of dying from diarrhea. যেসব মায়েরা বাচ্চাদেরকে 6 মাস পর্যন্ত কেবলমাত্র বুকের দুধ খাওয়াবে, ওই বাচ্চাদের ডায়রিয়া হওয়া বা ডায়রিয়া মারা যাওয়ার ঝুঁকি অত্যন্ত কম, নাই। Improve weaning practice, clean weaning practice and balanced weaning diet reduce the risk of diarrheal episode. 6 মাস পরে, 6 মাস পূর্ণ হওয়ার পর বাচ্চাকে যে আমরা পরিপূরক খাবার দিব, এই সময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করা যায়, ক্লিনিং থাকে, তাহলে বাচ্চা ডায়রিয়া, কিন্তু এই সময়তে ডায়রিয়া হয় বেশি, আমরা আগেও বলছি 6 থেকে 11 মাস, কারণ ওয়েনিং এর সময় আমরা ক্লিনলিনেস মেনটেন করতে ব্যর্থ হয়ে যাই। এই জন্য এটা খেয়াল রাখতে হবে, ওয়েনিং এর সময় অবশ্যই আমাদের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। বাচ্চার যেই সব জিনিসপত্র খাওয়ার ব্যবহার করব ওই জিনিসগুলি। ইউজ অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, পানি, ডায়রিয়া একটি পানিবাহিত রোগ, নিরাপদ পানি বা ডায়রিয়া প্রতিরোধ করার একমাত্র উপায়। ইউজ অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রি কন্ডিশন ফর প্রিভেনশন অফ ডায়রিয়া। ডায়রিয়া প্রতিরোধ করার একমাত্র পূর্ব শর্ত হলো নিরাপদ খাবার পানি। Use of plenty of clean water for personal hygiene, adequate supply of clean water, encouraging hygienic practice, personal hygiene, house cleaning, washing clothes, cleaning of utensils, cleaning of, আমরা খুব নিরাপদ পানি খাচ্ছি, ফুটে টুটে ফিল্টার করে গোসল করতেছি আমরা পুকুরে গিয়া, থালা বাসন ধুতেছি পুকুরে, যেই পুকুরে লেট্রিন আছে আরেক পাশে একটা, কাপড় ধুচ্ছি, তাহলে তো লাভ নাই। নিরাপদ পানি খাচ্ছি কিন্তু অনিরাপদ পানি অন্যান্য কাজে কুলি, অজু করা, গোসল করা, তাহলে কিন্তু আমাদের জীবাণু প্রবেশের রাস্তাটা রয়েই গেল। এই জন্য খালি নিরাপদ পানি খাইলেই হবে না, আমাদের পার্সোনাল হাইজিন, মুখ ধোয়া, হাত ধোয়া, কুলি করা, ঘর বাড়ি পরিষ্কার করা, কাপড় ধোয়া, থালা বাটি ধোয়া, লেট্রিন ধোয়া ইত্যাদিতে আমাদের নিরাপদ পানি ব্যবহার করতে হবে। ওগুলি ফিল্টারে পানি ব্যবহার করার দরকার নাই, কিন্তু নিরাপদ পানি, টিউবওয়েলের পানি সবচেয়ে নিরাপদ আমাদের দেশে, গ্রাম অঞ্চলে। হ্যান্ড ওয়াশিং এর কোনো বিকল্প নাই। হাত ধোয়া এখনো করতেছি, ভবিষ্যতেও করতে হবে, আজীবন করতে হবে। আমাদের সেশন শেষ হয়ে যাবে, তোমরা কিন্তু বসে পড়ো। হ্যান্ড ওয়াশিং প্লেজ এ ভাইটাল রোল ইন দ্য প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ ডায়রিয়া। ডায়রিয়া প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে হাত ধোয়া একটা বিরাট ভূমিকা পালন করে। হ্যান্ড ওয়াশিং রিকমেন্ড, কখন হাত ধোবো? আফটার ডিফিকেশন, মলত্যাগের পর, বিফোর ইটিং, খাবার আগে, বিফোর ফুড প্রিপারেশন, খাবার তৈরি করার আগে, বিফোর ফিডিং এ চাইল্ড, ছোট বাচ্চাকে যখন খাওয়াবো তার আগে, বিফোর সার্ভিং ফুড, খাবার পরিবেশনের আগে, আফটার ডিসপোজ অফ চাইল্ড টুল, ছোট বাচ্চারা যখন মল ত্যাগ করে আমরা যখন এগুলি পরিষ্কার করি তারপর পরে আমাদের হাত ধুয়ে ফেলতে হবে, হাত ধোয়ার কোনো বিকল্প নাই। ইউজ অফ স্যানিটারি ল্যাট্রিন, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে। যত্রতত্র মাঠে ঘাটে, নদী পুকুরে মলত্যাগ করলে ডায়রিয়া নিয়ন্ত্রণ হবে না।
Sanitary lectin creates sanitation barrier and thus prevents and control diarrhea. Sanitary lectin ব্যবহার করলে তখন ডায়রিয়া দেখে পাচ্ছি আমি যে খাইতেছি গ্রাফাইট ছবি আমার তো ভয় লাগতেছে ছবি দেখা যাচ্ছে কি পড়ছো কি করছো ম্যাডামও দেখে পাচ্ছে তোমার ছবি স্যার এমনিতে হিজাব পড়ছি তাই আমি তো বুঝতে পারছি না একেবারে সত্যি হিজাব না কালো হিজাব হ্যাঁ দামি হিজাব জি স্যার এটা অনেক ইজি স্যার সোজা কারুর ডায়রিয়া জীবনে একবারও হয় না এমন কেউ আসলে থাকলে হাত তুলো আছে কেউ নাই মানে কার কত বেশি হচ্ছে সেটা বলতে পারো আচ্ছা সোজা হয়ে গেছে এই আসতেছে না কেন সবাই তোমার কি আরেকটা ক্লাস আছে নাকি না স্যার 3টায় আছে আবার মানে 3টায় না জি স্যার জি স্যার আচ্ছা ঠিক
আলোচনা জয়েন করে নাই? আসলে আমরা স্লাইড শেয়ার যাচ্ছি। ওকে স্যার। এই যে প্রিভেনশন আমার শেষ হয়ে আসছে, প্রায় আর 10 মিনিট লাগবে। প্রিভেনশনের মধ্যে আমরা পড়তেছিলাম ব্রেস্ট ফিডিং। 6 মাস মধ্যে কেবলমাত্র বাচ্চা বুকের দুধ খাওয়ালে ওই বাচ্চা ডায়রিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম। ইমপ্রুভ ওয়েনিং প্র্যাকটিস, 6 মাস পূর্ণ হলে বুকের দুধের পাশাপাশি যখন আমরা পরিপূরক খাবার দিব ওই সময় পরিষ্কার পরিচ্ছন্নতা যত মেনটেন করা হবে তত ডায়রিয়া আক্রান্তের সম্ভাবনা কম থাকবে। নিরাপদ পানি, সেফ ইউজ অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, যেহেতু ডায়রিয়া একটা পানিবাহিত রোগ, নিরাপদ পানি ডায়রিয়া প্রতিরোধের একমাত্র পূর্ব শর্ত, ইম্পর্টেন্ট প্রি কন্ডিশন। এখন কথা হলো 4 নম্বর, খালি নিরাপদ পানি খাবো আর গোসল করব, নোংরা পানিতে কাপড় ধুবো, থালা বাসন ধুবো, অজু করবো, লাভ নাই। তাহলে আমাদের ওই কাজটাও নিরাপদ পানিতে করতে হবে। এখন আমাদের বাংলাদেশে নিরাপদ পানি গ্রাম অঞ্চলে কোনটা বলতো? গ্রাম অঞ্চলে নিরাপদ পানি কোথায় পাবো? টিউবওয়েল স্যার। টিউবওয়েল, একবার সেফ। টিউবওয়েলের পানি আমাদের নিরাপদ পানি গ্রাম অঞ্চলে, শহরে টিউবওয়েল নাই। আর গ্রামে তো ধরো আমাদের ঢাকা শহরে ওয়াসার সাপ্লাই আছে, শহরে গ্রামে তো ওইটা নেই। তারপরও গ্রামের টিউবওয়েলের পানি শহরের চেয়ে নিরাপদ। ওয়াসার পানিতেও তো স্যার ময়লা থাকে। একেবারে ওইটা যদি তুমি না ফুটিয়ে না ফিল্টার করে খাও তাহলে ডায়রিয়া হইতে আর দেরি হবে না। একেবারে হাত ধোয়া এত গুরুত্বপূর্ণ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করে, জানো তো? 17 অক্টোবর। মানে হাত ধোয়ার গুরুত্ব এত অপরিসীম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব হাত ধোয়া দিবস এটা করে ফেলছে। হাত ধুইতে কখন হবে? হাত ধুতে আফটার ডিফিকেশন মলত্যাগের পরে, বিফোর ইটিং খাবার আগে, বিফোর ফুড প্রিপারেশন যারা খাবার এবার বানায় ওই খাবার বানানোর প্রস্তুতির পূর্বে, বিফোর ফিডিং এ চাইল্ড ছোট বাচ্চাদেরকে খাওয়াবে হাত দিয়ে খাওয়াইতে হবে, বিফোর সার্ভিং ফুড যারা খাবার পরিবেশন করে চাইনিজ হোটেলে, বিভিন্ন হোটেলে বা ঘরে তাদেরও খাবার পরিবেশন আগে হাত ধুয়ে নিতে হবে। আফটার ডিসপোজিং চাইল্ড স্টুল, 3-4-5 বছর বাচ্চা মলত্যাগ করলো ঘরের মধ্যে, আমরা সেটা পরিষ্কার করলাম, পরিষ্কার করে মনে করলাম বাচ্চার মল, এটা অসুবিধা কি জীবাণু আছে? বুড়া মানুষ আর জোয়ান মানুষ আর বাচ্চার মলে কোনো পার্থক্য নাই, সুতরাং তারপরে হাত ধুয়ে ফেলতে হবে। ইউজ অফ স্যানিটারি ল্যাট্রিন, স্বাস্থ্যসম্মত পায়খানা। আমরা যেগুলি শহর অঞ্চলে গ্রামে এবং শহরে আজকাল আমরা সব স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করি। স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করার পর যখন আমরা পানি ঢেলে দিই, পানি পরিষ্কার পানি এক ট্র্যাপে আটকা থাকে, আমি এটা ছবি দেখাবো, আটকা থাকলে ভিতরে মল থেকে কোনো রকম জীবাণু বাইরে আসতে পারে না, এটাকে বলে স্যানিটারি ল্যাট্রিন, মানে স্বাস্থ্যসম্মত পায়খানা। সেফ ডিসপোজ অফ স্টুল অফ ইনফ্যান্ট এন্ড ইয়ং চিলড্রেন, গ্রাম অঞ্চলে ছোট বাচ্চারা যখন পায়খানা করে উঠানোর মধ্যে মা করে কি কাগজে দিয়ে ছুঁড়ে ফেলে দেয় বাইরে, তার মধ্যে জীবাণুটা আরো ছড়াই ফেললো। তারা মনে করে ছোট বাচ্চার মলের মধ্যে আর কি আছে, আসলে একই, ছোট বাচ্চা বড় মানুষের মলে তফাৎ নাই। সুতরাং এই মলটা নিরাপদ ভাবে ফেলতে হবে, এটা নিয়ে স্যানিটারি ল্যাট্রিনের ভিতরে ফেলতে হবে। ইমিউনাইজেশন, আমরা বলছিলাম হাম, বাচ্চাদের হামের পরে কিন্তু ডায়রিয়া হয়, এটা একটা কমন ফেনোমেনা। বেশিরভাগ বাচ্চা হাম পরবর্তী ডায়রিয়াতে ভুগে,
কারণ হাম যখন হয় তখন বাইরে শরীরে বাইরে ছাড়া ভিতরে অন্তরের দেয়ালও হাম হয়, তখন অ্যাবজর্পশন হয় না, ডায়রিয়া শুরু হয়। এই জন্য বাচ্চাদের যদি হাম কম হয় তাহলে ডায়রিয়ার প্রকোপ কম হবে। এই জন্য হামের টিকা। Measles immunization prevent up to 25% of diarrheal associated death among under 5 children. 5 বছরের কম বয়সী বাচ্চাদের যদি ঠিকমতো হামের টিকা দেওয়া যায়, হাম পরবর্তী ডায়রিয়াতে মৃত্যুর সংখ্যা 25% কমে যায়। ডায়রিয়া নিয়ন্ত্রণ করবো কিভাবে? আমরা ডায়রিয়া নিয়ন্ত্রণ করতে হবে আর্লি ডায়াগনোসিস অফ কেস, দ্রুত রোগ নির্ণয় করতে হবে। যে ডায়রিয়া হয়ে যত দ্রুত রোগ নির্ণয় করতে পারবো তত আমরা আইসোলেট রোগীকে আলাদা করে ফেলবো, কারণ ডায়রিয়া একটা সংক্রামক রোগ। তাকে যদি আলাদা না রাখি, আমাদের প্রতিটা উপজেলা হাসপাতাল, জেলা হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ড আছে, তোমরা জানো, আইসোলেশন ওয়ার্ড আছে। প্রতিটা মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতালে তোমরা যারা যাও একবার দেখবে আইসোলেশন ওয়ার্ড বা ডায়রিয়া ওয়ার্ড আলাদা করা আছে। ডায়রিয়া রোগীদেরকে ওই আলাদা জায়গায় রাখা হয়, কারণ যেহেতু ডায়রিয়া একটা সংক্রামক রোগ, অন্যান্য বাচ্চা বা অন্যান্য মানুষের মধ্যে এটা সংক্রমণ হতে পারে। তাহলে আর্লি ডায়াগনোসিস, দ্রুত রোগ নির্ণয়, আইসোলেশন অফ কেস, রোগীকে আলাদা করা, ট্রিটমেন্ট অফ কেস, সাথে সাথে রোগীর চিকিৎসা করা, নোটিফিকেশন টু দ্য কনসার্ন হেলথ অথরিটি, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানাইতে হবে যে আমার এলাকায় ডায়রিয়া দেখা দিছে। যেহেতু ডায়রিয়া একটা সংক্রামক রোগ, যে কোনো সময় এটা মহামারী আকারে ছড়ায় পড়তে পারে। এই জন্য আমাদের দায়িত্ব হবে প্রথমে রোগ নির্ণয়, তারপরে রোগীকে আলাদা করা, রোগীর দ্রুত চিকিৎসা করা, এবং স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমার ডায়রিয়া সম্পর্কে অবহিত করতে হবে, যেন তারা দ্রুত আমাকে সহায়তা এগিয়ে আসতে পারে, আমাকে খাবার স্যালাইন, কোর্স স্যালাইন, ইন্টারভেনাস স্যালাইন ইত্যাদি সরবরাহ করতে পারে। আচ্ছা, এখন এটা তো স্বাভাবিক। সাধারণ যদি ডায়রিয়া মহামারী দেখা দেয়, ডায়রিয়া মহামারী দেখা দিলে আমরা কি ব্যবস্থা নিব? প্রিভেনশন কন্ট্রোল অফ ডায়রিয়া এপিডেমিক, একই কথা, আর্লি ডিটেকশন অফ এপিডেমিক। মহামারী হয়েছে, দ্রুত আমাদের ব্যবস্থা নিতে হবে। অ্যাক্টিভ সার্ভিলেন্স, আমাদের খোঁজ খবর করতে হবে কি পরিমাণ আক্রান্ত, অ্যাক্টিভ কেস ফাইন্ডিং, কতজন আক্রান্ত, নোটিফিকেশন অফ দ্য কনসার্ন অথরিটি, স্থানীয় কর্তৃপক্ষের সাথে জানানো যে আমার এলাকায় ডায়রিয়া প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। শুধু প্রাদুর্ভাব না, ডায়রিয়া মহামারী দেখা দিচ্ছে, আপনারা দ্রুত আসেন, আমাদেরকে সহায়তা করেন। আর্লি কেস ম্যানেজমেন্ট, রোগীকে আলাদা করবো, রোগীর চিকিৎসা শুরু করবো। ডিসইনফেকশন এন্ড ডিসপোজ অফ স্টুল, ভমিট এন্ড কন্টেমিনেট, এবং ডায়রিয়া রোগীর নির্গত মল, মূত্র, বমি সবগুলিকে ব্লিচিং পাউডার বা বিভিন্ন ডিসইনফেক্টর দিয়ে নিষ্ক্রিয় করব। ট্রেনিং দ্য লোকাল ভলান্টিয়ার, আমাদের সহায়তা করার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবীদেরকে প্রশিক্ষণ দিব কিভাবে তারা ডায়রিয়ার সময় কাজ করবে। হেলথ এডুকেশন, এলাকার জনগণকে স্বাস্থ্য শিক্ষা দিব, হাত ধোয়া, স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করা, নিরাপদ পানি খাওয়া ইত্যাদি। প্রভিশন অফ সেফ ওয়াটার এন্ড স্যানিটারি ল্যাট্রিন, এবং ওই এলাকায় যদি প্রয়োজন হয় নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবস্থা করব। যদি ডায়রিয়া মহামারী দেখা দেয়, আমাদের এই ব্যবস্থাগুলি, যদি প্রশ্ন আসে ডিসকাস অ্যাবাউট দ্য কন্ট্রোল অফ ডায়রিয়া এপিডেমিক, আমরা এই 8টা পয়েন্ট লিখে দিব। এই দেখো ছবি, কিসের ছবি দেখতেছো? ডায়রিয়ার রোগীদের। এটা কোন জায়গায় জানো? ডায়রিয়া হাসপাতাল। এই যে রোগীগুলি শুয়ে আছে দেখছো, এটাকে বলে ডায়রিয়া কট। কট মানে খাট, এটা রোগীর খাট। রোগী যে শুয়ে আছে তার অ্যানাস বরাবর কিন্তু একটা প্লাস্টিকের, ওই যে দেখো নিচে বালতি দেখতেছো, ঠিক ওই বরাবর একটা প্লাস্টিকের নলের মতো এই ইহা দিয়ে, লাল যে কাপড় দিয়ে বিছানা ইয়াটা বানাইছে এক্সট্রিমটা, একেবারে রোগী মল ত্যাগ করলে সরাসরি নিচের বালতি দিকে পড়বে। এই দেখো বালতি, সাদা বালতি, এবং বালতিতে দাগ কাটা আছে লিটার হিসাবে। এবং যে পরিমাণ পাতলা পায়খানা, যখন ডায়রিয়াল আউটব্রেক হবে, রোগীর প্রচন্ড পাতলা পায়খানা হয়, তখন সিস্টার আসবে, এসে দেখবে কত লিটার পায়খানা করলো, এবং ডাক্তার এসে যে লিটার বেরোবে ওই পরিমাণ কতটুকু স্যালাইন দিতে হবে। আন্দাজে স্যালাইন দিলে কিন্তু হবে না, আউটপুট, নির্গমন, ইনপুট ভিতরে দেওয়া। ডাক্তার এসে বালতিতে দেখবে, সিস্টাররা করে কি বালতি ঘন্টা পর পর ওদের ট্রিটমেন্ট শিটে লিখে রাখে কত লিটার বের হলো। ডাক্তার এসে সেটা দেখে ঠিক করে কি পরিমাণ স্যালাইন দিতে হবে। আমরা তো মনে করি ডায়রিয়া হচ্ছে স্যালাইন লাগাই দিয়ে চলবে, অনেক সময় প্রয়োজনে অতিরিক্ত স্যালাইন দিলে ক্ষতি হয়, ফ্লুইড ওভারলোড হয়ে যায়, কম দিলে ক্ষতি হয়। এই জন্য কি পরিমাণ স্যালাইন দিব সেটা আমাদের নিরূপণ করতে হবে। কি পরিমাণ জিনিস পেট থেকে বেরোলো, ওই যে সাদা বালতিতে দাগ কাটা আছে ওইটার সাথে মিলে কি পরিমাণ আউটপুট, ওই পরিমাণ আমাদের স্যালাইন দিত। এই জন্য এই ব্যবস্থা করা আছে। তোমরা যদি কখনো আইসিডিডিআরবি কলেরা হাসপাতালে যাও মহাখালীতে, এখন না, ডায়রিয়ার সময়, তখন দেখতে পাবে এরকম। আর এক একটা রোগীকে কতগুলি স্যালাইন ব্যাগ দিচ্ছে দেখছো। আমরা মনে করি এত স্যালাইন দিতে রোগী মরে যাবে, না, তার আউটপুট যতটুকু হয়েছে ওইটাতে হিসাব করে দেখছে তার হয়তো 4টা-5টা স্যালাইন লাগবে। এবং এমনও হয় যে আমরা 2 হাত এবং 2 পায়ে স্যালাইন দিচ্ছি, একসাথে 4টা ব্যাগ স্যালাইন চালু করে দিচ্ছি,
কেন রুগী এত সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে গেলে তখন দ্রুত কার পানির স্যালাইন দেওয়া লাগবে। ঠিক আছে, এই যে বাচ্চাদের ডায়রিয়া হয়ে গেছে, এটা হলো উপজেলা হাসপাতালে ওয়ার্ডের ভিতরে জায়গা হচ্ছে না, ডায়রিয়া যখন প্রাদুর্ভাব দেখা যায় তখন তখন বারান্দায় নিয়ে আসছে রুগীদেরকে। ডায়রিয়া পরবর্তী বাচ্চাদের অবস্থা দেখছো কি অবস্থা, তোমার বুকের হাড়গুলি গোনা যায়। তাহলে আমাদের ডায়রিয়া শেষ, তোমরা কি ছবি নিছো, স্ন্যাপ নিছো? নো স্যার। আবার একটু দিলে ভালো হয়। আচ্ছা, এই যে প্রথম এই যে ডায়রিয়া নিয়ে নাও, আমি রোল করব। আমাদের আজকে পড়া শেষ, তোমরা নিজেরা পড়বা।